সেই হাসনাত আব্দুল্লাহর ভাষায় বলতে হয় যে গাং পার হয়ে গেলে মাঝি আব্দুল্লাহ ভাই। এখন আর চিনো না তোমরা মাঝিদেরকে। আমি তো আমার এক বক্তব্যে বলেছি, বিএনপি যেই হীনমন্যতার শিকার, আসলে বিএনপি 24-এর গণ অভ্যুত্থানের মানে আয়নায় নিজেদের ব্যর্থতা ছাড়া আর কিছুই দেখতে পায় না। হাসনাত আব্দুল্লাহ ও তো একদম সরাসরি যেই কথাগুলো বলে এগুলো তো আপনাদের সবার সামনে আসে, যে কেউ চাঁদা তুলতে পারবা না, কেউ এটা করতে পারবা না, একদম সামনাসামনি বলে। এই যে সৎ পথে থেকেও তো নেতৃত্ব দেওয়া যায়, এই ধরনের নেতৃত্ব দিলে তো আমার তো মনে হয় না জনগণ তাকে দেশ থেকে তাড়িয়ে দিবে। যেই লাভ সেই কদু। এতদিন পর্যন্ত বিএনপির সমস্ত ভুলই ছিল মানুষকে ধোঁকা দেওয়া এবং প্রতারণা করা। তারা আবার শিলংয়ের প্রেসক্রিপশনে বাংলাদেশ পরিচালনা করতে চায়, এবং আপনাদেরকে আমরা এটাও বলছি, আপনারা যদি হাসিনা হতে চান আপনি হাসিনা হতে পারবেন না, সে হাসিনা হওয়ার যোগ্যতা আপনাদের নাই। তারা প্রমাণ করলেন হাসিনা খারাপ কিন্তু হাসিনার নীতি ভালো। আমরা সংসদ থেকে ওয়াক আউট করেছি, কিন্তু আমরা সংসদ বর্জন করি নাই। বিএনপির সমস্ত ভুলই ছিল মানুষকে ধোঁকা দেওয়া এবং প্রতারণা করা। আমার কিন্তু এটা পছন্দ হয়েছে ভাই। রাজনীতির শেষ কথা নাই, অবস্থা বুঝা ব্যবস্থা নিতে হয়। যুদ্ধের ময়দানে আপনি যতই প্ল্যান করেন না কেন, যখন যে সিচুয়েশন, ওই সিচুয়েশন অনুযায়ী চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে হয়। ঠিক কাজটাই করছে এই মুহূর্তে, এটা দরকার ছিল ভাই। হ্যাঁ ভাই, ভয়ঙ্কর কথা চিন্তা করতে পেরেছেন। এটা আরো প্রমাণ পাওয়া যায়। আরমান আরেকটা পর্যায়ে গিয়ে বলছে যে আমি যখন নামাজের জন্য তাদের কাছে জায়নামাজ চাইলাম, কোরআন শরীফ চাইলাম, তখন তাদের চেহারা রুদ্রমূর্তি আকার ধারণ করলো। ঊর্ধ্বতন কর্মকর্তা আমাকে বললো, এই কথা যদি অন্য কেউ বলতো, এই কোরআন শরীফ এবং জায়নামাজ অন্য কেউ যদি চাইতো, তাকে মারতে মারতে মেরে ফেলতাম, কিন্তু আপনাকে তা করলাম না, হুঁশিয়ার করে দিচ্ছি। হাসনাত আব্দুল্লাহর একটা কথা অবশেষে মামুনুল হক সাহেব বললেন যে গাং পার হইলে মাঝি কোন দুলাভাই। অর্থাৎ এটার দ্বারা এটাই বোঝানোর চেষ্টা করছে যে বর্তমানে বিএনপি এই কথাটার সাথে বেইমানি করতেছে, গাং পার হয়ে গেছে। গাং পার হওয়া বলেন নাই, লন্ডন থেকে দেশে ফেরত এসেছে, শিলং থেকে বাংলাদেশে ফেরত এসেছে, এবং যারা লুকিয়েছিল ঘরের ভিতরে আওয়ামী লীগের ভয়ে তারা ঘর থেকে বের হতে পেরেছে, অর্থাৎ গাং পার হয়েছে। গাং পার হওয়ার পরে এখন বলতেছে মাঝি কোন দুলাভাই, মানে মাঝির মাধ্যমে একটু গাং পার হতে হয়, তাই না? শুধু নৌকা থাকলেই যে পার হওয়া যায় তা তো না, কারণ আপনি নৌকা চালাতে পারবেন কিনা সেটাও তো বুঝতে হবে। তো দর্শক শ্রোতা, এখন যাদের মাঝি বানিয়ে বিএনপি সরকার গঠিত হয়েছে, বর্তমানে বিএনপি সরকার হয়েছে, তাদেরকে এখন বলতেছে মাঝি কোন দুলাভাই। মানে এটা একটা সিম্পল উদাহরণ যেটা দিয়েছে হাসনাত আব্দুল্লাহ, অর্থাৎ বিএনপিকে উদ্দেশ্য করে এটা বলেছে। কারণ যে জুলাই যোদ্ধাদের রক্তের উপরে দাঁড়িয়ে থেকে এই নতুন সরকার গঠিত হলো এবং বাংলাদেশের প্রেক্ষাপট পাল্টে গেল। এক কথায় বলতে গেলে বিগত দিন হাসিনার আমলে যেরকম ছিল তার উলট পালট করে দিয়েছে একমাত্র জুলাই যোদ্ধারা, এবং তাদের রক্তের উপরে দাঁড়িয়ে কিন্তু বর্তমানে যিনি সরকার রয়েছে তারেক রহমানের সরকার, তিনি কিন্তু সরকার হতে পেরেছে। এখন তাদেরকেই বলছে যে তারা কোন দুলাভাই, এমনটাই কিন্তু প্রসঙ্গ উঠে এসেছে। কেননা তারা জুলাই সনদ বাস্তবায়ন করতে রাজি নয় সরকারি দল, অন্যদিকে বিরোধী দলীয় নেতা কর্মীরা কিন্তু উঠে পড়ে লেগেছে এবং সংসদে হাঙ্গামা শুরু হয়ে গিয়েছে। তাদের কথা, যেহেতু সংসদে যদি আমরা এটা বিল পাস করতে না পারি তাহলে বাহিরে হলেও আমরা করিয়ে ছাড়বো। তাছাড়াও সংসদের ভিতরে প্রতিদিন একের পর এক কিন্তু মানে বিরোধী দল এবং সরকারি দলের মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই চলছে। হ্যাঁ দর্শক, কি কি বিল পাস হয়েছে সেটাও আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন। যাই হোক, আমি কথা বাড়াবো না। ভিডিও শুরুতে যেহেতু অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন, তো বুঝতেই পারছেন যে আজকের ভিডিওটা আসলে কোন লেভেলের হতে চলেছে এবং কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকে ভিডিওটি দেখতে হবে, মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখলেই আপনারা অনেক কিছু জানতে পারবেন। তো চলুন কথা না বাড়াই, একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি। আর বোকারা জানে তাদের স্বপ্ন পূরণ হবে না, তারপরেও ভোট দিতে যায়। ওই আসনটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর, উনি 2টা আসন থেকে দাঁড়াইছিল, ওই আসনটা ছাইরা দিছে, ঢাকার 17 আসনটা ওনার রাখছে। ওই আসন ছাইরা দেওয়াতে ওইখানে একটা উপনির্বাচন হইল। ঠিক তেমনিভাবে শেরপুরও একটা উপনির্বাচন হয়েছে। নির্বাচন কেমন হয়েছে আপনারা দেখছেন। এর মধ্যে নির্বাচনের ফলাফল চলে আসছে। ফলাফল অনেক আগে থেকেই আসা শুরু হয়েছিল, বিভিন্ন পত্রিকায় দেখতেছিলাম, অনেক ভোটে আগায় গেছে, জিতা গেছে, আগেই জানান দিছে। আসলে হয়েছে কি জানেন, যে দেশের সাংবাদিকরা সত্য বলে না, সত্য প্রকাশ করে না, সেই দেশে সমাজ কোনোদিন গইরা ওঠে না। সমাজের একজন আরেকজনকে অবিশ্বাস করে। এই অবিশ্বাসটা কেন করে? সাংবাদিকরা যদি সত্য প্রকাশ না করে, সমাজ সত্য কথা বলবে কেন? সমাজের ভিতরে তো ওই মিথ্যা চলে আসবে, অবিশ্বাস চলে আসবে। অলরেডি অবিশ্বাস চলে আসছে। তো কেমন নির্বাচন হইলো এটা? মাগুরার মতো হয়ে গেল না ব্যাপারটা? এরকম একটা নির্বাচন তো আপনারা আগে করছেন, আবার কেন করতে গেলেন? এমনিই তো জিততেন, দরকার কি ছিল ভাই? এই যে শিশু বাচ্চারা ভোট দিতেছে, যাদের গোফ উঠে নাই, এমন একজনকে দেখলাম সে সকাল 9টা 10টার দিকে যায় ওই যে যারা এজেন্ট থাকে তাদের কাছ থেকে সিগনেচার নিচ্ছে।
কেন এই সিগনেচার? মানে ভোট গণনার পরে ফল যখন ঘোষণা হবে এর আগে এজেন্টদের সিগনেচার লাগে। ওই সিগনেচার তো নিবে রাত্রে, ভোট গণনার পরে সকাল 9:30 কেন? তাকে ধরে ম্যাজিস্ট্রেটের কাছে যখন নিয়ে আসছে, সেই বিচারক কি বলে জানেন? ভুল করে ফেলেছে। আরে ভাই, ওরা হাত করা পড়া, কত বড় অপরাধ এটা! এই ধরনের নির্বাচন দেখলাম। একজন প্রতিবাদ করতে গেছে, তার জামা কাপড় ছিঁড়া ফেলাইছে। প্রশাসন ছিল তো ভাই, আর্মি ছিল, র্যাব ছিল, পুলিশ ছিল, আনসার ছিল, সবাই তো থাকে, সবাই থাকে। কাজের বেলায় তো কিছু দেখি না। 2টা আসনে এরকম নির্বাচন করলেন, সারা সোশ্যাল মিডিয়ায় ভইরা গেছে, সবাই হাসি তামাশা করতেছে, অনেকে রাগও উঠতেছে। ভাই, আমার রাগ ওঠে নাই, কারণ কি জানেন? এটাই ভাগ্যে ছিল। তো বললাম না, বোকাদের সঙ্গে চালাকদের বসবাস আছে বলেই তো এই পৃথিবীটা সুন্দর। আমরা বোকার দলে পড়ে গেছি, তো তারা চালাকের দলে। গণতান্ত্রিক সরকারের নির্বাচন এমন হইতে পারে, কল্পনা করা যায়? গত 16 বছর সবচেয়ে বড় অভিযোগ কি ছিল? ওরা ঠিক মতো নির্বাচন করে না। শেখ হাসিনার নির্বাচন ঠিক হয় না, দিনের ভোট রাতে করে, আমি নির্বাচন করে, এই সবই তো ছিল। আজকের নির্বাচনটা আপনারাই বলেন, আপনারাই বিচারক, আপনারাই রায় দেন। কি দেখতেছেন সোশ্যাল মিডিয়ায়? একটা গণতান্ত্রিক সরকার এরকম নির্বাচন করতে পারে? গত সরকার তো ছিল অগণতান্ত্রিক সরকার, 300 আসনে তো নির্বাচন করছে। এরকম ঘটনা কিন্তু ঘটে নাই। যদি ঘটে থাকে কিছু, সেটা রাতের 8টার পরে ঘটছে। কিন্তু দিনের বেলা এরকম দৃশ্য দেখছেন, একেবারে ফকফকা রোদের মধ্যে যা কিছু ঘটলো, এটা কোনো নির্বাচন হইলো? যাই হোক, নির্বাচন কইরা মুখে ফেনা উঠা লাভ নাই। এভাবেই আমরা সংবিধান বইলা ফেনা তিলা ফেলতেছি। জুলাই সনদপত্র চাই। আমার মনে হয় জুলাই সনদপত্রের কথা ভুলে যাওয়া উচিত। একটাই দাবি তোলা উচিত। সে একটা দাবি কি? গণভোটের অধিকার। একটা তফসিলের মধ্যে 2টা ভোট হয়েছে, একটা মাইনা নিছে, আরেকটা মাইনা নেয় নাই। দাবি একটাই, গণভোট। ভুলে যান জুলাই সনদ। ওই গণভোট পাস করা মানে কি জানেন? সংস্কার হয়ে যাওয়া। আজকে দেখেন জামাত ইসলাম এবং 11 দল ওয়াক আউট করছে। কেন ওয়াক আউট করছে সংসদ থেকে? এটা আপনারা নিশ্চয়ই জানেন, তাও একটু বলি। দেখেন, এখানে এমন কিছু আইনের বিল উত্থাপন করছে যেগুলো জনগণের পক্ষে যায় না, জনগণের বিপক্ষে। ওই যে শেখ হাসিনার আমলে যা ছিল সেটাই ধরে রাখতে চায়। ডাক্তার শফিকুর রহমান স্যার তো বলছেই আজকে, শেখ হাসিনাই খালি খারাপ, শেখ হাসিনা সব কিছু ভালো। আজকে বিরোধী দলের নেতা সংসদে দ্বারা এই কথা বলছে। হান্নান মাসুদ তো ভাই সরাসরি বলছে, আপনারা যতই চেষ্টা করেন শেখ হাসিনা হইতে পারবেন না। আরো কি বলছে জানেন? আপনারা মেজরিটি বেশি বলে এমন কিছু ভাইবেন না যে আপনারা যা ইচ্ছা তাই করতে পারবেন আগের সরকারের মতো। আর এই ওয়াকআউটের পিছনে কাহিনী একটাই ভাই, শেখ হাসিনার সব কিছু ভালো, শেখ হাসিনা খারাপ। শেখ হাসিনাকে বাদ দিয়া তার সব কিছু ধরে রাখতে চায়, আগের সিস্টেমটাই ধরে রাখতে চায় বর্তমান সরকার। এই জন্য ওয়াকআউট করছে। এর মধ্যে সবচেয়ে বড় কাহিনী কি জানেন? আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। হ্যাঁ, আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে ইনারা মাইনা নিবে না, মানে বিরোধী দল 11 দল মাইনা নিবে না, এটা কিন্তু বিএনপি কল্পনা করে নাই। আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে বিরোধী দল এটা মাইনা নিবে, এরকম একটাই ধারণা ছিল বিএনপির ভিতরে। বিএনপি মনে করছে এটা অবশ্যই মাইনা নিবে, কারণ আওয়ামী লীগ তো সবচেয়ে বেশি জুলুম করছে জামাত, শিবির, এনসিপি এবং বিএনপির উপরও, যার জন্য বিরোধী দল এটা মাইনা নিবে, বাহাবা দিবে। কিন্তু না, সোজাসুজি ডাক্তার শফিকুর রহমান বইলা দিছে, আমরা এর সাথে নাই। কাউকে নিষিদ্ধ করবেন এর মধ্যে আমরা নাই। সবাই রাজনীতি করার অধিকার আছে, কিন্তু যারা অপরাধী তাদের বিচার হবে। কোন দলকে আপনি নিষিদ্ধ করে দিবেন এর মধ্যে আমরা নাই। আমার কিন্তু এটা পছন্দ হয়েছে ভাই। রাজনীতির শেষ কথা নাই, অবস্থা বুঝা ব্যবস্থা নিতে হয়। যুদ্ধের ময়দানে আপনি যতই প্ল্যান করেন না কেন, যখন যে সিচুয়েশন, ওই সিচুয়েশন অনুযায়ী চিন্তা ভাবনা কইরা সিদ্ধান্ত নিতে হয়। ঠিক কাজটাই করছে। এই মুহূর্তে এটা দরকার ছিল ভাই। হ্যাঁ ভাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিবেন। আওয়ামী লীগ যে আইনের মধ্যে দিয়া জামাত ইসলামকে নিষিদ্ধ করছিল যাওয়ার 3-4 দিন আগে, ওই আইনের মধ্যে দিয়েই কিন্তু আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে যাচ্ছে। আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ এবং আইনের আওতায় আনতে চায়, বিচারের আওতায় আনতে চায়। তার মানে কি জানেন? আওয়ামী লীগকে আর এখন রাজনীতি করতে দিবে না আগামী 5 বছর। কিন্তু জামাত ইসলাম সেটার পক্ষে না। জামাত ইসলামের কথা, সবাই রাজনীতি করার অধিকার আছে। সঠিক টাইমে সঠিক সিদ্ধান্তটা নিছে। কারণ কি জানেন? আওয়ামী লীগের ওরা তো ভাই ধোকা খাইছে। বিশ্বাস করছিল তো, ভোট দিছিল তো। ওরা কি ভাবছিল? গণতান্ত্রিক সরকার আসলে কোনো গণতান্ত্রিক সিদ্ধান্ত দিবে, আওয়ামী লীগকে রাজনীতি করার নিশ্চয়ই সুযোগ করে দিবে। ওদের কল্পনার বাইরে চলে গেছে তো। সবাই ভিতরে হাহাকার। ওই হাহাকারের মধ্যে জামাতে ইসলাম কিছুটা হইলো সান্ত্বনা দিতে পারছে, বা এই সান্ত্বনা উনি এই প্রথম দেয় নাই। নির্বাচনের আগে খেয়াল করে দেখেন, ওনার বক্তব্যের মধ্যে উনি বলছে, আল্লাহ যদি আমাদেরকে দায়িত্ব দেয়, দেশের দায়িত্ব দেয়, তাহলে আমরা আমাদেরকে যারা অত্যাচার করছে, মানে আওয়ামী লীগকে মিন করে বলছে, আমাদের উপর আপনারা যারা অত্যাচার করছেন, আপনাদের হাতে হ্যান্ডকাপ পরাবো না, আপনাদের হাতে আমরা কর্ম তুলে দিব। হ্যাঁ, কর্ম তুলে দিব। দেখেন কত সুন্দর কথা। ওই কথার মধ্যেই তো আছে, আওয়ামী লীগকে নিষিদ্ধের মধ্যে নাই। কেন থাকবে? সামনে হচ্ছে ভাই স্থানীয় নির্বাচন, সিটি কর্পোরেশনের নির্বাচন। এই সময়তে কেন জামাত বা 11 দল কাউকে নিষিদ্ধ করতে যাবে? আর এই নিষিদ্ধ যদি করেন, এই নিষিদ্ধের মধ্যে দিয়া যে আইনের ভিতর দিয়ে আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেছে, কিছুদিন পর যায় বলবে ভাই 71-এরও বিচার করুম, আবার রাজাকারদের বিচার করুম, যুদ্ধ অপরাধীদের বিচার করুম। এটা বইলা ভাই জামাত কত আবার নিষিদ্ধ করতে পারে? নিশ্চয়ই এটা জামাত 11 দল বুঝতে পারছে। বুঝতে পাইরা ওর পক্ষে যায় নাই, ওয়াক আউট করছে। খুবই ভালো কাজ করছে। আরেকটা কথা বইলা তো ভাই একেবারে দিল্লি পর্যন্ত খবর পৌঁছায় দিছে। সেটা কি? শেখ হাসিনাই খারাপ, শেখ হাসিনার সবকিছু ভালো, সবকিছু আঁকড়ায় ধরে রাখুন, শেখ হাসিনারই খালি ফালাইয়া দেবো।
এই কথাটা তো বলছে, ওই পর্যন্ত খবর চলে গেছে। এখন উনি বুঝতে পারবে, হায় হায় নির্বাচনের আগে ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম, যদি জামাত ইসলাম এই 11 দলকে সাপোর্ট দিতাম তাহলে তো অন্য ফলাফল হইতো। কারণ এদের ভিতরে রহম আছে ভাই, এরা বুঝে দেশকে যদি গড়তে চান বিভাজন চলবে না, সবাইকে এক জায়গায় আনতে হবে। বিভাজন দিয়ে কোনোদিনই দেশ গড়তে পারবেন না। গত 30-40 দিনের সংসদের দিকে তাকান না, কি পাইছেন? খালি এর দোষ দিতেছে, এর দোষ দিতেছে, এর ভুল ধরতেছে, এর ভুল ধরতেছে। পুরাটাই মনে হইতাছে মাওলা একটা স্কুল খুলছে, স্কুল খুইলা আছে রে মাওলা, স্কুল খুইলা আছে, ওইখানে শুধু লেখাপড়া হইতাছে। এই আপনি ভুল করতেছেন, আপনি ভুল করতেছেন, এইভাবে বলেন, এইভাবে বলা উচিত না। এই সবই তো চলতেছে, মিনিটে 2 লক্ষ টাকা খরচ কইরা এগুলাই দেখতে থাকুন। স্থানীয় নির্বাচন কি করে করতে হবে সেটা চিন্তা ভাবনা করতে হবে না? বিরোধী দলকে এখন থেকেই চিন্তা ভাবনা করতে হবে, কারণ প্রশাসনের সব জায়গায় ওনাদের লোক। আমি তো মনে করি আইনের লোকরাও ওনাদের লোক। না হলে ভাই এই বগুড়া এবং শেরপুরের নির্বাচনটা এমন হইলো কেন? কেন প্রশাসন একটা সুন্দর নির্বাচন উপহার দিতে পারলো না? এটা হলো আমার প্রশ্ন। তার মানে কি সব সেটিং তাদের? এই সেটিং এর ভিতর দিয়ে যদি আপনারা সিটি কর্পোরেশনের নির্বাচন, স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, কমিশনারের নির্বাচন করতে যান, ধরা খাবেন, 100% ধরা খাবেন। 6 মাসের জন্য একটা নির্বাচন কমিশনার গঠন করতে হবে, কিন্তু দলমুক্ত, একেবারেই দলমুক্ত, দল থেকে বাইচা বাইচা বাপের দোয়া ক্রিকেট টিমের মতো বাপের দোয়া নির্বাচন কমিশনার গঠন করবে, এটা হবে না। একেবারে নতুন কইরা করতে হবে। বর্তমান যে নির্বাচন কমিশনার আছে তাকে পদত্যাগ করতে হবে। যে মানুষ 2টা আসনই ভালো মতো নির্বাচন করাইতে পারে না, স্থানীয় নির্বাচন কিভাবে করাইতে পারবে? কেন বিশ্বাস করবেন এই কথা? যে একবার ধোকা দেয় না ভাই, সে বারবার ধোকা দিতে পারে। যত রকম কসম কাটুক, যত রকম কথা বলুক, কেউ যদি একবার ধোকা দিয়ে দেয় তার কাছ থেকে দূরে সরে যাবেন। জীবনও আর বিশ্বাস করবেন না। যে একবার ধোকা দেয় সে বারবার দিতে পারে। ফেসবুকে কিছু লেখার কারণে গ্রেপ্তার করা হয়েছিল সাউদা বিনতে সুমিকে। তার লেখার ভিতরে সরকারের সমালোচনা ছিল। তাকে গ্রেপ্তারের সময় যারা গ্রেপ্তার করেছিল তারা বলেছিল যে উপরের নির্দেশে গ্রেপ্তার করা হয়েছে। এই বিষয়টা নিয়ে ভিডিও করার ইচ্ছা আমার ছিল না, কিন্তু জেল থেকে মুক্ত হবার পরে সাউদা বিনতে সুমি সাগর ভাইয়ের ফেজদা পিপুলে গিয়ে একটি ভয়ঙ্কর তথ্য দিয়েছেন। এই তথ্যটি জানার পরে এই বিষয়ে 2-1টি কথা বলা দরকার এবং খুব দরকার বলে আমার কাছে মনে হলো, যার কারণে আপনাদের সামনে আসা। সাউদা বিনতে সুমি সেখানে বলছেন যে তাকে ধরে নিয়ে গিয়ে, যারা ধরে নিয়ে গেছে তারা তার সাথে খুব বেশি খারাপ আচরণ করে নাই, ভালো আচরণ করেছে। তাকে জায়নামাজ দিয়েছে, নামাজ পড়ার জন্য যা যা চেয়েছে দিয়েছে। বাট যখন তাকে জিজ্ঞাসাবাদ করেছে, এই জিজ্ঞাসাবাদের একটা পর্যায়ে তার কাছে কিছু তথ্য জানতে চাওয়া হয়েছে, তাকে কিছু বিষয়ে ভয় ভীতি দেখানো হয়েছে, যেটা ব্যারিস্টার আরমানের একটা স্বীকারোক্তির সাথে হুবহু মিলে যাচ্ছে। এটি অ্যালার্মিং বিষয়, ভয়ঙ্কর একটি ব্যাপার। এই বিষয়টি নিয়ে আমার মনে হয় আমাদের নাগরিকদের ভিতরে খুব বেশি আলোচনা হওয়া দরকার। যদি এই ব্যাপারে আমাদের নাগরিকরা খুব বেশি সচেতন না হয়, তাহলে আমার মনে হয় অদূর ভবিষ্যতে অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। বিষয়টা হচ্ছে, তাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনি ভারতের বিরুদ্ধে কেন লিখলেন। দেখেন, তাকে গ্রেপ্তার করা হয়েছে সরকারের সমালোচনা করার জন্য, কিন্তু তাকে জিজ্ঞাসা করা হচ্ছে আপনি ভারতের বিরুদ্ধে কেন লিখলেন। এই যে বারবার বলেন দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা আপনি লিখেছেন, এটা বলে কি হবে? ভারতের সাথে পারবেন? মানে আমাদের জাতিকে কিভাবে অবদমিত করার একটা চিন্তা আপনি চিন্তা করেছেন যে ভারতের সাথে কি পারবেন? 5 আগস্টের আগেও ঠিক একইভাবে এদেশের নাগরিকদের এই বয়ানটা সামনে আনা হতো যে ভারতের সাথে পারবেন, ভারত পেঁয়াজ না দিলে পারবেন, না খেয়ে মরতে হবে। কিন্তু আমরা মরি নাই। কাউকে ছাড়া যে কেউ মারা যায় না, এই জাতিকে এই জিনিসটা ভুলিয়ে দেওয়া হচ্ছে এবং তাকে এটি শেখানো হচ্ছে যে তুমি ওকে ছাড়া তুমি বাঁচতে পারবে না। আরমানও ঠিক একই কথা বলেছে। তাকে যখন 8 বছর কারাগারে বন্দী করে রাখা হয়েছিল আয়না ঘরে, সেখান থেকে বের হয়ে এসে তিনি একটি বই লিখেছেন। বইটি আপনারা সবাই পড়বেন। বইটা আমি শুরু থেকে শেষ পর্যন্ত এক বসায় পড়েছি এবং সারা পথ কাঁদতে কাঁদতে চোখের পানি ধরে রাখতে পারিনি, হু হু করে কেঁদেছি। বিশেষ করে শেষের দিকে যখন তার মুক্তির যে অধ্যায়টা, এই অধ্যায়ে এসে আমার মানে হু হু করে কান্নাকাটি করেছি। এতক্ষণে আমার পরিবার বুঝতে পারেনি, যখন মানে হু হু করে কাঁদছি তখন আমার পরিবার বুঝতে পেরেছে। সেন্ট্রি অর্থাৎ কারারক্ষীরা যখন তার সাথে কথা বলতে আসতো, তখন তারা বলতো যে ভাই, আমরা কখনো চাই না আপনাকে, আপনার মতো মানুষকে এইভাবে বন্দী করে রাখা হোক। এই যে আপনার সাথে আমরা খারাপ ব্যবহার দেখেন শুরু থেকে করা হয়েছে, এটি আমাদের শেখানো হয়। এবং আমাদেরকে এইখানে যারা ডিউটি করে এরা কিন্তু সাধারণ মানের কেউ না। এখানে ডিউটি করার আগে, এখানে পোস্টিং হবার আগে তাদেরকে ভারতে একটি ট্রেনিং এর ব্যবস্থা করা হয়। সেই ট্রেনিং এ তাদেরকে শেখানো হয় কিভাবে গুম করতে হবে। এমনকি গুম করার সময়, অপহরণের সময় যদি কোনো শিশু, কোনো নারী, কোনো বৃদ্ধ, যেই হোক, যদি কেউ দেখে ফেলে তাহলে তাকেও সাথে করে আনতে হবে, তুলে আনতে হবে, কোনো প্রমাণ রাখা যাবে না। এবং গুম করার পরে যখন তাকে মেরে ফেলানো হবে, প্রথমেই তার একটা ওজন নেওয়া হয়, শরীরের ওজন নেওয়া হয়। এরপরে তার পেট কেটে পেটের ভিতর থেকে নাড়ি ভুঁড়ি সবকিছু বের করে দিয়ে তার শরীরের সমপরিমাণ ওজনের ইট বেঁধে তাকে এখন ওই বরিশালের ওইদিকে ফেলে দেওয়া হয়। আগে শীতলক্ষায় ফেলে দেওয়া হতো। এই কথোপকথনটা কিন্তু কারারক্ষীদের সাথে আরমানের এইভাবে তারা বলছে, তাকে বর্ণনা করছে। বলছে আগে শীতলক্ষায় ফেলা হতো, শীতলক্ষায় এখন পানি কমে গেছে। 7 মার্ডারের পরে নারায়ণগঞ্জে যে 7 মার্ডার হলো, লাশ ভেসে উঠেছিল, যার কারণে সবকিছু ধরা পড়ে গেল। ওই থেকে আর এখন এখানে ফেলা হয় না, এখন লাশ নিয়ে যাওয়া হয় বরিশালের ওইদিকে। এবং ওইদিকে ফেললে আর কোনো লাশ পাওয়া না গেলে তো আর কোনো কিছুই প্রমাণ হলো না। লাশের সাথে শরীরের ওজনের সমান ইট বেঁধে তাকে বরিশালের ওই নদীতে ফেলে দেওয়া হয়, সেখানে অনেক বড় নদী, পানি বেশি। আরমান তখন প্রশ্ন করছে তাহলে আপনারা এই দায়িত্ব পালন করেন কেন? এই যে আপনারা বলেন যে আমরা বাধ্য হয়ে হুকুমের গোলাম, এইটা কেন করেন? তখন বলছে ভাই এইটা আর এক কাহিনী।
এখানে আসা যায়, এখান থেকে বের হওয়া যায় না। অনেক অফিসার যারা এখানে দায়িত্ব পালন করে, তারা এখানে আসার পরে এই যে অমানবিক নির্যাতন এবং এখানে যে ভারতীয় কর্মকর্তারা আছে, তারা যা হুকুম করবে সেইটা এখানে পালন করতে হবে। কেউ যদি চায় যে আমি এখান থেকে রিজাইন দেবো, এই সুযোগ তার নাই, তাকে মেরে ফেলবে। এইখান থেকেই তার চাকরি শেষ করতে হবে। ভয়ঙ্কর কথা, চিন্তা করতে পেরেছেন? এটা আরো প্রমাণ পাওয়া যায়। আরমান আরেকটা পর্যায়ে গিয়ে বলছে যে আমি যখন নামাজের জন্য তাদের কাছে জায়নামাজ চাইলাম, কোরআন শরীফ চাইলাম, তখন তাদের চেহারা রুদ্র মূর্তি আকার ধারণ করলো। ঊর্ধ্বতন কর্মকর্তা আমাকে বললো, এই কথা যদি অন্য কেউ বলতো, এই কোরআন শরীফ এবং জায়নামাজ অন্য কেউ যদি চাইতো, তাকে মারতে মারতে মেরে ফেলতাম, কিন্তু আপনাকে তা করলাম না, হুঁশিয়ার করে দিচ্ছি, আর কোনোদিন এই কথা বলবেন না। অনেক বড় কাহিনী, লোমহর্ষক ঘটনা। একটা দেশের ভিতরে কি করে আর একটা দেশ এইভাবে নিয়ন্ত্রণ করে এবং তাদেরকে নিজেদের জাতিকে শেখানো হয় যে নিজের ভাইকে, নিজের বন্ধুকে, নিজের আত্মীয়কে কিভাবে গুম করবেন, কিভাবে মেরে তাকে নদীতে লাশ ফেলে দেবেন এবং ডুবিয়ে দেবেন, ওই লাশ আর কোনোদিন খুঁজে পাওয়া যাবে না। এবং ওইখানে আয়না ঘরে তার ডিউটি হবার আগে, তার পোস্টিং হবার আগে তাকে অবশ্যই ভারত থেকে ট্রেনিং নিয়ে আসতে হবে। এই সেন্ট্রিরা বলেছে যে আপনারা তো আমাদেরকে এই প্রশিক্ষণ দিচ্ছেন, আমরা এইভাবে দায়িত্ব পালন করব, সরকার যখন পরিবর্তন হবে তখন কি হবে? এইখানে ভয়ঙ্কর একটা কথা তারা বলেছে এই কাজ আমরা 50 বছর ধরে করছি, কোনো চিন্তা নাই, এই দায়িত্ব আমাদের, কিচ্ছু হবে না। তার মানে কি? তার মানে যে সরকারি ক্ষমতায় আসুক তারা তাদেরকে এইভাবে কব্জা করে ফেলে, কিচ্ছু হবে না, তারা তাদের রাজত্ব এইভাবে কায়েম রেখেছে, তারা এইভাবে তাদের দায়িত্বগুলো পালন করে যাচ্ছে। সাউদার ক্ষেত্রেও ঠিক একই কথা শুনলাম, তাকে বলা হচ্ছে ভারতে কেন, ভারতের বিরুদ্ধে কেন, ভারতের সাথে পারবেন? সবচেয়ে বড় আশ্চর্য লাগে যে এখন তো বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি তো স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, তিনি তো দীর্ঘদিন গুম ছিলেন। তিনি যদি আদতেও সত্যিই যদি গুম হয়ে থাকতেন, তাহলে গুম কমিশন কেন বাদ দেওয়া হলো? নাকি তাকেও ওইখানে নিয়ে এইভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে? এই প্রশ্ন এখন জনমনে ঘুরপাক খাচ্ছে। সুতরাং আপনি সরকারের বিরুদ্ধে সমালোচনা করলে আপনাকে কিছু নাও হতে পারে, কিন্তু ভারতের বিরুদ্ধে কথা বললেই এদেশীয় যারা তুলে নিয়ে যাচ্ছে তারা কিন্তু এদেশীয়, শুধু তাদেরকে এইখানে বসানোর আগে ওইখানে নিয়ে গিয়ে একটা প্রশিক্ষণ দিয়ে দেওয়া হয়েছে, একটা চাবি মেরে দেওয়া হয়েছে। আর এই চাবিটা মেরে দেওয়ার কারণেই ঘুরঘুর করে ঘুরছে তারা এখানে এসে, তাদের প্রভুদের ইচ্ছা তারা এখানে বাস্তবায়ন করছে। আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী যখন কাগজ তুলে কথা বলছেন, দেখে দেখে কথা বলছেন, তখন আমাদের মাননীয় স্পিকার বলছেন ওটি হবে না, দেখে দেখে বলা চলবে না, এখানে মুখস্থ বলতে হবে। হ্যাঁ, আপনি পারবেন, একটু দেখবেন, একটু বলবেন, একটু দেখবেন, একটু বলবেন। এরকম অনেক ঘটনা ঘটছে আমাদের এই সংসদে, বেশ মজাই লাগছে। কাউকে কাউকে তো এমনও বলতে শুনেছি, মাননীয় সংসদ বলছেন ম্যাডাম, ভাই, স্যার বলছেন না, স্পিকার সাহেব বলছেন না, ভাই বলা যাবে না, এখানে বলতে হবে মাননীয় স্পিকার। অনেক ঘটনা ঘটছে। আমি এতে খুব একটা আশ্চর্য হইনি এই জন্য যে এবারকার যে সংসদটা হয়েছে, এখানটায় ম্যাক্সিমাম যারা সাংসদ ম্যাক্সিমামই নতুন। এবং আপনারা জানেন যে বিরোধী দলীয় প্রধান উনিও জীবনের প্রথম সংসদে এসেছেন, এবং ট্রেজারি বেঞ্চের যে প্রধান মাননীয় প্রধানমন্ত্রী উনিও জীবনের প্রথম এসেছেন। কয়েকজন আছেন পুরনো, যারা একটু অভিজ্ঞ, তারা আসলে সংসদটাকে জমিয়ে রেখেছে, সংসদটাকে চালাচ্ছে। এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা আছে, অনেক ধরনের কথা বলছে। আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না, আমি যাচ্ছি এই যে সংসদে স্কুলটা খোলা হয়েছে, এখানে অনেক কিছু শিখবার আছে। আমরা যারা দেখছি তারা অনেক কিছু প্র্যাকটিসি, এটিকেট, ভদ্রতা, মার্জিতভাবে কথা বলা আমরাও শিখতে পাচ্ছি। তারপরে এটা একটা পুরোপুরি স্কুল। এই স্কুলের প্রধান শিক্ষক আমাদের মাননীয় স্পিকার, আর ছাত্র হলো গোটা 300 স্টুডেন্ট। এখানে অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্টরা এসেও এই টিচারের কাছে পা কাঁপে। আমাদের এই যে মাননীয় স্পিকার মহোদয় আছেন, উনিও কাউকে কেয়ার করেন, উনি প্রধানমন্ত্রী হোক আর জীবনমন্ত্রী হোক, মুখের উপরে একদম বকে দেন। তো আজকে যেটা নিয়ে প্রথম আলোচনা করবো সেটা হলো আমাদের মাননীয় সাংসদ জনাব নূর ইসলাম নূর মানে ভিপি নূর। উনি আজকে এই প্রথম আমি দেখলাম আজকে উনি কিছু একটা বলতে এসছেন। এই কিছু একটা বলতে যে উনি কতবার ভুল করেছেন আর স্যারের কাছে কতবার বকা খেয়েছেন সেটা একটু দেখেন। আমি এখন মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নূর হককে সংসদে উত্থাপিত আকারে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। আমি মোহাম্মদ নুরুল হক, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন 2013 অধিকতর সংশোধনকল্পে আনিত বিলটি মহান জাতীয় বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী সংশোধন বিল 2026 অবিলম্বে উত্থাপিত আকারে অবিলম্বে বিবেচনা করা হোক। আবার বলেন। আমি মোহাম্মদ নুরুল হক, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন 2013 অধিকতর সংশোধনকল্পে আনিত বিলটি বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন সংশোধন বিল 2026 উত্থাপিত আকারে বিবেচনা করা হোক। আবার বলুন, অবিলম্বে বিবেচনার জন্য আবার উত্থাপন করুন। আমি মোহাম্মদ নুরুল হক, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন 2013 অধিকতর সংশোধন কল্পে আনিত বিলটি বৈদেশিক কর্মসংস্থান অভিবাসী সংশোধন বিল 2026 অবিলম্বে উত্থাপিত আকারে
বিবেচনা করা হোক, অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। সংসদের সামনে ফেল ফেল একদম ফেল। এ বলে বহুত বড় নেতা, এ বলে বিভিন্ন জায়গায় ভাষণ দিত, এ বলে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট, দেখেও পড়তে পারে না, ফেল, টোটালি ফেল। কিন্তু আমাদের স্যার মানে মাননীয় স্পিকার একটু মুচকি হাসছেন, মানে এই যে সিটটা দেখলেন উনি 3 বার পড়ালেন এবং উনি দেখেও পড়তে পারলেন না। কি দুঃখের ব্যাপার, কাদেরকে আমরা ভোট দিয়ে এই সংসদে পাঠিয়েছি, আর এই সংসদ থেকে আমরা কি বা পাবো সেটা এখন আলোচ্য বিষয়। বাংলাদেশের প্রতিটি মানুষের মুখে মুখে একটি আলোচনা, কাদের পাঠালাম। এর জন্য এই প্রথম গানটা দিলাম, স্কুল খুইলাছে রে বৌলা, স্কুল খুইলাছে, আমাদের এই সংসদে স্কুল খুইলাছে। এনিওয়ে, এখন মূল প্রসঙ্গে আসি। সেটা হলো, আপনারা জানেন যে 1991 সালে যখন বিএনপি সংখ্যাগরিষ্ঠতা দিয়ে সরকার গঠন করেছিল, তারপর তারা বেশ সুন্দরভাবেই চালাচ্ছিল। এর মধ্যে 94 সালে একটা বাই ইলেকশন হলো মাগুরায়। সেই মাগুরায় কি হয়েছিল আপনাদের মনে আছে? সেই মাগুরার জের ধরেই 96 সনের ইলেকশনে বিএনপি পাশ করেও টিকতে পারেনি। এই তখনই আসলে মূল আন্দোলনটা শুরু হয় তত্ত্বাবধায়ক সরকার দিয়ে। কেন? যে সরকার ক্ষমতায় থাকে তার দ্বারা কোনো একটা ভালো ইলেকশন করবার মানসিকতা থাকে না। এরপরে তত্ত্বাবধায়ক সরকার এসছে, এরপরে তার অনেক কিছু হয়েছে। আপনারা জানেন এই আওয়ামী লীগ এসে আবার তত্ত্বাবধায়ক সরকার প্রথা বাতিল করেছে, নিজেরা ইলেকশন করেছে, দিনের ভোট রাতে, রাতের ভোট রাতে, এইগুলো করে দীর্ঘ 17 বছর দেশ শাসন করেছে। আমাদের দেশের যে আন্দোলনটা হয়েছিল, এটা কোটা আন্দোলনের চেয়ে সবচেয়ে বড় ক্ষোভ ছিল সাধারণ মানুষের নির্বাচনে যেতে পারেনি, বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি দীর্ঘ 3টি ইলেকশনে। এই ইলেকশনটা যদি আওয়ামী লীগ ঠিক মতো করতো তাহলে হয়তো বা আওয়ামী লীগ এখন পর্যন্ত টিকে যেত। অন্যান্য যে সমস্ত চুরি চামারি ডাকাতি, টাকা পয়সা নেওয়া, এই টাকা পয়সা পাচার করা, ওগুলো হয়তো বা মানুষ এভাবে জানতোও না, শুনতো না, যদি ইলেকশনটা অন্তত আওয়ামী লীগ ঠিক মতো করতো। আওয়ামী লীগ পারেনি, যার জন্য তাকে খেসারত দিয়ে পালিয়ে যেতে হয়েছে পুরো দল নিয়ে। আজকে তো সেই দল নিশ্চিহ্ন। আপনারা জানেন আজকে সংসদে পাসও হয়ে গেছে যে আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না, আওয়ামী লীগকে তার কার্যক্রম টোটালি বন্ধ করে দিয়েছে। এই যে একটা সমস্যা আমাদের দেশে, যে সরকার ক্ষমতায় থাকবেন সেই সরকারই তার ইচ্ছা মতো একটা ইলেকশন করাবেন। দেখুন বিএনপি 212টা না 218টা সিট পেয়ে এসছে, প্রচুর সংখ্যাগরিষ্ঠতা। সেই 91ও তাদের তাই ছিল, কিন্তু 94 সেই বাগুড়ার সিটটার কোনো দরকার ছিল না। কিন্তু সেখানেও এই কারুকার্য করতে যেয়ে যে ঝামেলাটা মানে পোহাতে হয়েছিল বিএনপিকে, তার খেসারত দিতে হয়েছিল তার ডাবল। এখনও বিএনপি এতগুলো সাংসদ নিয়ে এসছেন, সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন, মানুষ গ্রহণ করেছে যেভাবেই হোক, তারপরে ওই সিটটা পেতে হবে। বগুড়া এবং শেরপুর ওই দুটো পেতে হবে। আপনারা অলরেডি জানেন, অলরেডি দেখেছেন, বিভিন্ন রকম কন্টেন্ট বাজারে এসছে যে বগুড়ায় যেমন তেমন মাগুরায় একটা বিরাট ঘোট কাটছে পেয়েছে। আপনারা অনেকেই দেখেছেন ওই যে মুড়ি বই যে থাকে, প্রিজাইডিং অফিসার যারা আছেন তারা ওটার মধ্যে সিল ছাপড় মেরে বসে আছেন, 10টা 15টা 20টা করে বিভিন্ন রকম ক্লিপ বাজারে এসছে। এগুলো একটা এআই, এগুলো সব সত্য ঘটনা। আমি একটা ক্লিপ দেখাচ্ছি। এটা কেন করেছে? এমন কোনো ভিড় তো আজকে ছিল না যে আমরা করে রেখেছি। আইন অনুযায়ী কিন্তু সে পারে না। আইন অনুযায়ী ভোটার যখন আসবে তার সামনে সে সিল দেবে, স্বাক্ষর দেবে, তাকে সেই মুড়ি বই থেকে ছিঁড়ে দিয়ে দেবে সেটা। কিন্তু তারা করে রেখেছে। একটু দেখুন। এরকম অনেক ক্লিপ বাজারে আছে, আপনারা হয়তো দেখেছেন। কি দরকার ছিল শেরপুরে এটা করবার জন্য? তারপর শেরপুরের যে প্রার্থী জামাত ইসলামের, সে ভোট বর্জন করেছে। এই যে কালিমাটা বিএনপির মাথায় এসে পড়লো, বিএনপিকে এটাকে অস্বীকার করতে পারবে? এমন ইনস্ট্রাকশন তো বিএনপি দেয়নি যে আমরা যে কোনো অবস্থায় ওখানে যেন ভোট নিয়ে কোনো রকম কারচুপি না হয়, ওখানে যেন ভোট নিয়ে কোনো রকম গ্যাঞ্জাম না হয়, তোমাদেরকে সাবধান করে দিচ্ছি, তাহলে কিন্তু আমি দল থেকে তোমাকে বহিষ্কার করবো। তাহলে কিন্তু সেই প্রার্থী বা প্রার্থীর লোকজন সেটা করতে পারতো না। এদিকে বগুড়ায় দেখেন, এমন কোনো বড় ধরনের অভিযোগ আমরা পাইনি, তবে একটা অভিযোগ পেয়েছি, সেখানে জামাতের মহিলারা যখন হিজাব পরে ভোট দিতে যাচ্ছিলেন তাদেরকে অ্যালাউ করতে দেওয়া হচ্ছে না। না, এমন ঘটনা আমরা দেখেছি। এটার কি প্রয়োজন ছিল বিএনপির? তো আর কোনো সংসদের দরকার নেই। যে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তারা তো সবকিছু আদায় করে নিচ্ছে। সেই গণভোট বলেন, জুলাই সনদ বলেন, সবকিছু তাদের দখলে চলে যাচ্ছে। ওই একটি বা দুইটি সিট না পেলে কি এমন ক্ষতি হতো? এতে করে কি হলো জানেন? এতে করে সবচেয়ে বড় সমস্যা হলো সরকারের প্রতি আস্থা চলে গেল। এখন এই যে সামনে উপজেলা, সিটি কর্পোরেশন এই নির্বাচনগুলো হবে স্থানীয় সরকারের, এখানে কি মানুষের বিশ্বাস থাকবে? মানুষ কি ভরসা করতে পারবে যে না, এরা একটা ভালো নির্বাচন দেবে? সরকারের থেকেও সরকারি দল কোনো রকম প্রভাব বিস্তার করবে না, বা নির্বাচন কমিশন কোনো রকম প্রভাব বিস্তার করবে না। নির্বাচন কমিশন প্রভাব বিস্তার করবে, তার প্রমাণ হলো এই বগুড়া এবং শেরপুর। বাংলা একটা কথা আছে, আপনারা জানেন, যে ছাগল নাচে খুঁটির জুড়ে। তো ওদের তো খুঁটিটা এখন বিএনপি। এই যে নির্বাচন কমিশনার আছে বা প্রধান নির্বাচন কমিশনার আছে বা নির্বাচন কমিশনার যারা আছেন,
তারা জানেন আমরা বিএনপির জন্য করছি, আমরা নাচবো, আমাদের খুঁটি হলো বিএনপি, আমাদের কেউ কিছু করতে পারবে না। কিন্তু তারা বলে দর্শক, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন, পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।